সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। আমাদের আজকের পাঠের বিষয় রসায়ন ষষ্ঠ অধ্যায় মৌলের ধারণা ও রাসায়নিক গণনা। আজকের পাঠ থেকে শিক্ষার্থী বন্ধুরা তোমরা জানতে পারবে বিজ্ঞানী অ্যাভোগাড্রো সূত্র ও সংখ্যা জানতে পারবে। অ্যাভোগাড্রো সূত্রের সাহায্যে যে অনুসিদ্ধান্তগুলো প্রমাণিত হয়েছে সেগুলো জানতে পারবে। মৌল কি তা জানতে পারবে, মোলার আয়তন কি তা জানতে পারবে এবং পারমাণবিক ভর থেকে আণবিক ভর কীভাবে নির্ণয় করা যায় তাও জানতে পারবে। তাহলে আমাদের আজকের পাঠ মৌলের ধারণা ও রাসায়নিক গণনা। লক্ষ্য করে আমরা এ বিষয়ে পাঠে যাওয়ার আগে একটা বিষয় স্মরণ করিয়ে দিই যে আমরা এই যে বাস্তব ব্যবহারিক জীবনে আমাদের যে হিসাব নিকাশগুলো আমরা করি সেগুলো কি, আমরা বিভিন্ন একক ব্যবহার করি, মন, সের, হালি, ডজন, লিটার, মিটার, কিলোগ্রাম ইত্যাদি ব্যবহার করি। কিন্তু এই রসায়নের যে হিসাব নিকাশগুলো এগুলো হচ্ছে কি কোটি কোটি সংখ্যার হিসাব, বিলিয়ন বিলিয়ন সংখ্যার হিসাব। এর জন্য আমাদের কিছু বেসিক টপিক আগের থেকে জানতে হবে। তো দেখো, রসায়ন হলো একটা পদার্থ নির্ভর পড়ালেখা। এই সর্বপ্রথম কে কথা বলেন যে পঞ্চম শতাব্দীতে বিজ্ঞানী তোমার ডেমোক্রিটাস উনি বলেন যে সকল পার্থিব পদার্থ ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। এরপরে আসেন হচ্ছে অ্যারিস্টটল, দার্শনিক অ্যারিস্টটল। উনি বলেন যে পদার্থ নিরবিচ্ছিন্ন, তাকে যত ইচ্ছা ক্ষুদ্রতম অংশে ভাগ করা যায়। এরপরে আসলেন কি বিজ্ঞানী জন ডাল্টন। তোমরা জন ডাল্টনের পরমাণুবাদ সম্পর্কে জেনেছো আগে থেকেই, সপ্তম শ্রেণীতে ছিল, তারপরে তোমরা আগেও জেনেছো। এরপরে জন ডাল্টনের সেই ত্রুটিগুলো তোমরা জেনেছো। অণু কি, পরমাণু কি তা তোমরা আগে থেকেই জেনেছো। এরপরে আসো রাসায়নিক সংযোগ সূত্র। দেখো, এই যত পদার্থ তৈরি হয়েছে এগুলো রাসায়নিক সংযোগ সূত্র মেনে মেনে। এই রাসায়নিক সংযোগ সূত্র হচ্ছে কয়টা? 5টা। তাহলে এই সংযোগ সূত্রগুলো কি কি দেখো, ভরের নিত্যতা সূত্র, স্থিরানুপাত সূত্র, গুণানুপাত সূত্র, বিপরীত অনুপাত সূত্র, গ্যাস আয়তন সূত্র। এই 5টি সূত্রের মধ্যে এই 4টি সূত্র হচ্ছে ভরের সাথে সম্পৃক্ত বিধায় এদের হিসাব নিকাশগুলো সহজে করা যায় এবং ব্যাখ্যা সহজে করা যায়। কিন্তু এই 5ম নম্বর সূত্রটি মানে গ্যাস আয়তন সূত্রটি ব্যাখ্যার জন্য 1811 খ্রিস্টাব্দে বিজ্ঞানী বার্জেলিয়াস উনি প্রস্তাব করেন, একটা সূত্রের প্রস্তাব করেন। সূত্রটা ছিল যে একই তাপমাত্রা ও চাপে সকল গ্যাসের সমান আয়তনের সমান সংখ্যক পরমাণু থাকে। কিন্তু এই পরমাণু কথাটা বললে শুধুমাত্র মৌলিক পদার্থের হিসাবগুলো বা মৌলিক পদার্থের ব্যাখ্যাগুলো সহজে দেওয়া যায়। কিন্তু এখানে পরবর্তীতে 1811 খ্রিস্টাব্দে তোমার বিজ্ঞানী অ্যামাদিও অ্যাভোগাড্রো ওনার সূত্র প্রস্তাব করেন। উনি বলেন যে একই তাপমাত্রা ও চাপে সম আয়তন বিশিষ্ট সকল গ্যাসে, যেমন মৌলিক ও যৌগিক উভয় গ্যাস, সকল গ্যাসে সমান সংখ্যক অণু থাকে। তাহলে ওই পরমাণুর জায়গায় অণুটা লিখলেন এবং তখন মৌলিক ও যৌগিক উভয় পদার্থের হিসাব নিকাশগুলো সহজেই করা গেল। এই অ্যাভোগাড্রো সূত্রের অনেক গুরুত্ব প্রয়োগ রয়েছে। তাছাড়া অ্যাভোগাড্রো সূত্রের কিছু অনুসিদ্ধান্ত আছে, সেগুলো আমরা দেখব। দেখো, তাহলে অ্যাভোগাড্রোর যে সংখ্যা মানটা আমরা জানি, অ্যাভোগাড্রোর সংখ্যা যে সমান সংখ্যক অণু থাকে, যে সকল গ্যাসের সমান আয়তনে সমান সংখ্যক অণু থাকে, এর কথা হচ্ছে যে আমরা মনে করো আমরা সমান আয়তন, এই 4টা পাত্র মনে করো আমরা কল্পনা করি, 4টে পাত্র সমান আয়তন। এখানে আমরা কার্বন ডাইঅক্সাইড নিলাম, এখানে নিলাম হচ্ছে মিথেন নিলাম, এখানে অক্সিজেন নিলাম, এখানে নাইট্রোজেন ডাইঅক্সাইড নিলাম। এই প্রত্যেকটা গ্যাসে সমান আয়তন, একই তাপমাত্রা চাপে সমান আয়তনের সমান সংখ্যক অণু থাকে। সেই সংখ্যাটা হচ্ছে কত? 6.023 ইন্টু 10⁻23। এই হচ্ছে অ্যাভোগাড্রোর নাম্বার, অ্যাভোগাড্রোর সংখ্যা। এখন আসো এই অ্যাভোগাড্রোর সূত্রের যে অনুসিদ্ধান্ত সমূহ। 1 নাম্বার, নিষ্ক্রিয় গ্যাস ব্যতীত অন্যান্য মৌলিক গ্যাসের অণুসমূহ দ্বিপরমাণু, অর্থাৎ তাদের মধ্যে 2টি করে পরমাণু বিদ্যমান। এইটা আমরা প্রমাণ দেখব। এরপর দেখো, যে কোনো গ্যাসের আণবিক ভর তার বাষ্প ঘনত্বের দ্বিগুণ। এরপর 3 নম্বর দেখো, একই তাপমাত্রা ও চাপে সকল গ্যাসের মোলার আয়তন সমান এবং প্রমাণ তাপমাত্রা ও চাপে তা 22.4 লিটার। আমরা এই 3টা অনুসিদ্ধান্তের প্রমাণ দেখব। প্রথমটা দেখো যে নিষ্ক্রিয় গ্যাস ব্যতীত অন্যান্য মৌলিক গ্যাসের অণুসমূহ দ্বিপরমাণু,
অর্থাৎ তাদের ওদের 2টি করে পরমাণু থাকে। এই যে তোমরা এভাবে লেখো কেন, যে মৌলিক গ্যাস কয়টা? 5টা হচ্ছে মৌলিক গ্যাস। এই মৌলিক গ্যাস হলো 5টি। কি কি দেখো, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ক্লোরিন। তা আমরা এই 2 দিয়ে লিখি কেন? কারণ হচ্ছে এটা হচ্ছে দ্বিপরমাণু, ডাইমার হিসেবে অবস্থান করে, প্রকৃতিতে ডাইমার হিসেবে অবস্থান করে। দ্বিপরমাণু কেন তাদেরকে আমরা এভাবে আমরা দ্বিপরমাণু হিসেবে লিখি, তার একটা প্রমাণ আমরা এখন দেখব। লক্ষ্য করো যে মৌলিক গ্যাস সমূহ হচ্ছে কি, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ফ্লোরিন, ক্লোরিন। তাহলে এখানে আমরা শুধুমাত্র হাইড্রোজেন আর ক্লোরিন গ্যাস যে দ্বিপরমাণু তা আমরা প্রমাণ করব। পরীক্ষা করে দেখা যায় একই তাপমাত্রা ও চাপে এক আয়তন হাইড্রোজেন গ্যাস ও এক আয়তন ক্লোরিন গ্যাস পরস্পরের সাথে বিক্রিয়া করে 2 আয়তন হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস উৎপন্ন করে। তাহলে হাইড্রোজেন ও ক্লোরিন গ্যাস, দেখো আমাদের অ্যাভোগাড্রো উনি পরীক্ষা করলেন যে যে আয়তন আমরা একটা আয়তন হাইড্রোজেন নেবো, একটা আয়তন ক্লোরিন নেবো, তাহলে পরীক্ষা করে দেখা যায় যে আসলে ঠিক দ্বিগুণ আয়তনের হাইড্রোজেন ক্লোরাইড অণু পাওয়া যায়। আমরা যদি একটা গ্যাস জ্বালানি তাহলে আসলে গ্যাসের চাপও বেড়ে যায়। তো এক আয়তন হাইড্রোজেন এবং প্লাস এক আয়তন ক্লোরিন গ্যাস সমান সমান 2 আয়তন হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস। ধরি এই এক আয়তন গ্যাসে n সংখ্যক অণু বিদ্যমান, এক আয়তন গ্যাসে n সংখ্যক অণু বিদ্যমান। তাহলে আমরা লিখতে পারি n সংখ্যক হাইড্রোজেন অণু, n সংখ্যক ক্লোরিন অণু সমান সমান 2n সংখ্যক হাইড্রোজেন ক্লোরাইড অণু। n এর মান সর্বনিম্ন কত হতে পারে? 1। কারণ কি? কারণ পরমাণুর ভগ্নাংশ রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে না, তাহলে কমপক্ষে একটি পরমাণু তো হতেই হবে, যার কারণে আমরা n এর মান আমরা 1 রাখবো। তাহলে n এর মান আমরা 1 বসিয়ে পাই যে n এর জায়গায় 1 বসিয়ে, তাহলে একটি হাইড্রোজেন অণু প্লাস একটি ক্লোরিন অণু সমান সমান 2টি হাইড্রোজেন ক্লোরাইড অণু। তাহলে আমরা এই 2টি হাইড্রোজেন ক্লোরাইড অণুকে আমরা কিভাবে লিখতে পারি? এভাবে যে 2HCl। দেখো এই 2HCl কে আমরা ভাঙায় লিখতে পারি এবার HCl প্লাস HCl। এরপরে দেখো, তাহলে লক্ষ্য করো এই এক আয়তন এখানে কিন্তু তাহলে কি, এখানে 2 আয়তন দেখো হাইড্রোজেন ক্লোরাইড দেখা যাচ্ছে, মানে দুই অণু। তাহলে এক অণু হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসে একটি হাইড্রোজেন পরমাণু আছে, আর এক আয়তন বা আর এক অণু হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসে আরেকটা হাইড্রোজেন পরমাণু আছে। তো এই পাশে আমরা 2টা হাইড্রোজেন পরমাণু পেলাম, মানে 2টা HCl অণুর মধ্যে 2টা হাইড্রোজেন পরমাণু পেলাম। তাহলে নিশ্চয়ই এই পাশে, এই বাম পাশে না থাকলে এই পাশে কিভাবে পেলাম? নিশ্চয়ই তাহলে বাম পাশে আছে। অতএব আমরা বলতে পারি যে আসলে এই 2টি হাইড্রোজেন পরমাণু মিলে হাইড্রোজেন অণু সৃষ্টি করে, এই জন্য এই হাইড্রোজেন অণু দ্বিপরমাণু। ঠিক একইভাবে এক আয়তন HCl এবং এক আয়তন HCl, মানে 2 আয়তন যে HCl, এক আয়তনের মধ্যে একটা ক্লোরিন পরমাণু আছে। আমি এখানে একটু দেখাই, দেখো HCl প্লাস HCl, এই একটা যেমন হাইড্রোজেন ছিল, এই একটা হাইড্রোজেন ছিল, এই 2টা মিলে এই পাশে কি হচ্ছে? হাইড্রোজেন অণু। ঠিক একইভাবে এই এক আয়তনে HCl এ একটা ক্লোরিন পরমাণু আছে, আর এক আয়তনে আরেকটা ক্লোরিন পরমাণু আছে, এই 2টা মিলে কি হচ্ছে? এখানে ক্লোরিন অণু। তাহলে এই পাশে অণু আকারে ছিল বিধায় কিন্তু আমরা এখানে 2 আয়তন করে পাইছিলাম। তাহলে আমরা আসলে প্রমাণ করতে পারি যে তাহলে এই মৌলিক গ্যাসগুলো দ্বিপরমাণু হিসেবে এই পাশে বাম পাশে ছিল। তা এভাবে আমরা এই যে অন্য যে মৌলিক গ্যাসগুলো একইভাবে আমরা প্রমাণ করতে পারি যে আসলে মৌলিক গ্যাসের অণুসমূহ দ্বিপরমাণুক। আমরা আরেকটা প্রমাণ দেখব অনুসিদ্ধান্তের, যে কোনো গ্যাসের আণবিক ভর তার বাষ্প ঘনত্বের দ্বিগুণ, অর্থাৎ m = d × m হচ্ছে আণবিক ভর, d হলো বাষ্প ঘনত্ব, ভেপার ডেনসিটি, এই জন্য বাষ্প ঘনত্ব, আর হচ্ছে সূত্রের 2। তাহলে বাষ্প ঘনত্ব কি জিনিসটা দেখো, একই তাপমাত্রা ও চাপে কোনো গ্যাস বা বাষ্পের যে কোনো আয়তনের ভর এবং সমায়তন হাইড্রোজেন গ্যাসের ভরের অনুপাতকে ওই গ্যাস বা বাষ্পের বাষ্প ঘনত্ব বলে। একে ডি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে বাষ্প ঘনত্ব ডি = কোনো গ্যাসের যে কোনো আয়তনের ভর বাই একই তাপমাত্রা ও চাপে সমায়তন হাইড্রোজেন গ্যাসের ভর, বা ডি = গ্যাসটির ভি আয়তনের ভর। আমরা একটা নির্দিষ্ট আয়তন ধরে নিলাম ভি আয়তনের ভর একই তাপমাত্রা ও চাপে বি সমায়তন হাইড্রোজেন গ্যাসের ভর। ধরি ভি আয়তন গ্যাসে n সংখ্যক অণু বিদ্যমান, তাহলে আমরা এখানে ভি এর জায়গায় কি n বসায় দেব, বা ডি = গ্যাসের n সংখ্যক অণুর ভর বাই, এখানে আচ্ছা ভাগ চিহ্ন কেটে আমরা ধরছি
যে তাহলে গ্যাসের n সংখ্যক অণুর ভর বাই হাইড্রোজেনের n সংখ্যক অণুর ভর। এখন দেখো n এর মান সর্বনিম্ন কত হতে পারে? সর্বনিম্ন হতে পারে 1। কারণ কি? কারণ পরমাণুর ভগ্নাংশ তো রাসায়নিক অংশগ্রহণ করে না, আমরা একটু আগে জেনে আসছি। তাহলে ডি ইকুয়াল টু ডি সমান সমান গ্যাসের একটি অণুর ভর বাই হাইড্রোজেনের একটি অণুর ভর, বা ডি সমান সমান গ্যাসের একটি অণুর ভর বাই হাইড্রোজেনের দুইটি পরমাণুর ভর। কারণ কি দেখো, যেহেতু মৌলিক গ্যাসের অণুসমূহ দ্বিপরমাণুক, একটু আগে তো জেনেছো যে মৌলিক গ্যাসের অণুসমূহ দ্বিপরমাণুক। বা তাহলে দেখো আমরা এখানে তাহলে এই হাফ অংশটাকে আমরা কমন নিলাম, মানে আলাদা করে নিয়ে গেলাম। তাহলে হাফ ইন্টু গ্যাসের একটি অণুর ভর বাই হাইড্রোজেনের একটি পরমাণুর ভর, বা ডি সমান হাফ ইন্টু গ্যাসের আণবিক ভর। এই যে দেখো গ্যাসের একটি অণুর ভর বাই হাইড্রোজেনের একটি পরমাণু ভর, এই অনুপাতটাকে আমরা কি বলতে পারি? গ্যাসের আণবিক ভর। তাহলে গ্যাসের আণবিক ভরকে আমরা এম দ্বারা প্রকাশ করি। বা তাহলে ডি ইকুয়ালস টু হাফ ইন্টু এম, বা এম ইকুয়াল টু ডি গুণ টু। অতএব আমরা প্রমাণ পেলাম যে যে কোনো গ্যাসের আণবিক ভর তার বাষ্প ঘনত্বের দ্বিগুণ। আমরা 3 নম্বরটা দেখে আসি যে একই তাপমাত্রা ও চাপে সকল গ্যাসেরই মোলার আয়তন সমান এবং প্রমাণ তাপমাত্রা ও চাপে তা 22.4 লিটার। লক্ষ্য করো যে মোলার আয়তন, যে 1 মোল পরিমাণ যে কোনো গ্যাসের আয়তনকে ওই গ্যাসের মোলার আয়তন বলে। যেমন 1 মোল অক্সিজেন গ্যাস বলতে 32 গ্রাম অক্সিজেন বোঝায়, অতএব 32 গ্রাম অক্সিজেন গ্যাসের আয়তনকে তার মোলার আয়তন বলে। আমরা তাহলে যে কোনো গ্যাসের মানে আণবিক ভরকে, আণবিক ভরের যে গ্যাসটার যে আণবিক ভরটা আছে কি 1 মোলের ভর, তাহলে সেই গ্যাসের আয়তনই তার মোলার আয়তন। প্রমাণ তাপমাত্রা ও চাপ কি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 1 অ্যাটমসফিয়ার চাপকে প্রমাণ তাপমাত্রা ও চাপ বলা হয়। তাহলে আমরা হিসাবটা করবো হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 1 অ্যাটমসফিয়ার চাপে। বাষ্প ঘনত্ব কি? একই তাপমাত্রা ও চাপে কোনো গ্যাস বা বাষ্পের যে কোনো আয়তনের ভর এবং সম আয়তন হাইড্রোজেন গ্যাসের ভরের অনুপাতকে ওই গ্যাস বা বাষ্পের বাষ্প ঘনত্ব বলে। একে ডি দ্বারা প্রকাশ করা হয়, আমরা আগেও জেনেছি। তাহলে বাষ্প ঘনত্ব ডি ইকুয়ালস টু কোনো গ্যাসের যে কোনো আয়তনের ভর বাই একই তাপমাত্রা ও চাপে সম আয়তন হাইড্রোজেন গ্যাসের ভর, বা ডি সমান প্রমাণ তাপমাত্রা ও চাপে 1 লিটার হাইড্রোজেন গ্যাসের ভর। আমরা এই সেই নির্দিষ্ট একটা আয়তনকে আমরা 1 লিটার ধরে নিলাম। তাহলে 1 লিটার মানে 1 লিটার গ্যাসের ভর বাই প্রমাণ তাপমাত্রা ও চাপে 1 লিটার হাইড্রোজেন গ্যাসের ভর। পরীক্ষা করে পাওয়া যায় প্রমাণ তাপমাত্রা ও চাপে 1 লিটার হাইড্রোজেন গ্যাসের ভর 0.089 গ্রাম। তাহলে আমরা এখানে বসায় দিই, দেখো তাহলে বা ডি ইকুয়ালস টু প্রমাণ তাপমাত্রা ও চাপে 1 লিটার গ্যাসের ভর বাই 0.089 গ্রাম। আমরা এবার কোনাকুনি গুণ করে দিলাম। দেখো যে প্রমাণ তাপমাত্রা ও চাপে 1 লিটার গ্যাসের ভর সমান সমান ডি ইন্টু 0.089 গ্রাম, বা এটিকে আমরা উল্টায় লিখি। যদি 1 লিটার গ্যাসের ভর এত হয়, এই যে ডি ইন্টু ডি গুণ 0.089 গ্রাম হয়, তাহলে আমরা বলতে পারি ডি গুণ 0.089 গ্রাম গ্যাসের আয়তন হচ্ছে 1 লিটার। আমরা উভয় পক্ষকে 2 দ্বারা গুণ করে দিই। কারণ কি এই ডি গুণ 2 ইকুয়াল টু এম, এইটা আমরা প্রমাণ করার জন্য। তাহলে এম ইন্টু 0.089 গ্রাম গ্যাসের আয়তন হচ্ছে 2 লিটার, অর্থাৎ এম গ্রাম গ্যাসের আয়তন হচ্ছে আমরা এই যে 2 মানে 2 ভাগ 0.089 দিয়ে ভাগ করলে আমরা কত পাই? দেখো 22.4 লিটার পাই। অর্থাৎ যে কোনো গ্যাসের মোলার আয়তন 22.4 লিটার আমরা প্রমাণ পেলাম। তাহলে আমরা 3টে অনুসিদ্ধান্তের প্রমাণ দেখলাম। এখন আমরা দেখব মোল কি। দেখো কোনো পদার্থের যে কোনো পরিমাণ মানে যে পরিমাণের মধ্যে
কোনো রাসায়নিক পদার্থের যে পরিমাণের মধ্যে অ্যাভোগাড্রোর সংখ্যার সমান সংখ্যা কোনো পরমাণু বা আয়ন বিদ্যমান তাকে ওই পদার্থের 1 মোল বলে। দেখো তাহলে আমরা তাহলে কার্বন এর পারমাণবিক ভর কত 12, তাহলে অর্থাৎ 12 গ্রাম কার্বন পরমাণু সমান সমান থেকে 1 মোল, 1 মোল কার্বন পরমাণু, তাই না? আমরা দেখো পানির আণবিক ভর কত 18, পানির আণবিক ভর কত 18, তাহলে 1 গুণ 2 প্লাস 16 সমান সমান হচ্ছে 18। তাহলে এই 18 গ্রাম পানি, হ্যাঁ 18 গ্রাম পানি সমান সমান থেকে 18 মানে 1 মোল পানি, এত গ্রাম পানি সমান সমান থেকে 1 মোল মানে 1 মোল পানি। তাহলে এইভাবে আমরা মানে 1 অণু 1 মোল, তাহলে আমরা বলতে পারি 12 গ্রাম কার্বন পরমাণু সমান সমান 1 মোল কার্বন পরমাণু, আবার 18 গ্রাম পানি সমান সমান 1 মোল পানি। তদ্রূপ যে H2SO4 এই সালফিউরিক অ্যাসিড, তাহলে এর আণবিক ভর কত 98, তাহলে এই 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড সমান সমান থেকে 1 মোল সালফিউরিক অ্যাসিড, 1 মোল সালফিউরিক অ্যাসিড। তাহলে আমরা মোল সম্পর্কে জানলাম, এ সম্পর্কে আমাদের বিস্তারিত আরো আমাদের পরে জানতে হবে। তাহলে মোল আর হচ্ছে 1 মোল, তাহলে 1 মোল কাকে বলে? দেখো রাসায়নিক পদার্থের পদার্থকে মানে পারমাণবিক ভর বা রাসায়নিক পদার্থের যে পারমাণবিক ভর মানে 1 মোলের ভর মানে পারমাণবিক ভর অথবা আণবিক ভরকে যদি আমরা গ্রামে প্রকাশ করলে যে পরিমাণ পাওয়া যায় তাকে ওই পদার্থের 1 মোল বলে। আমরা লক্ষ্য করো আমরা বলি যে নাইট্রিক অ্যাসিড এর আণবিক ভর 1 প্লাস 14 প্লাস 16 গুণ 3 সমান সমান কত 63। তো লক্ষ্য করো এখানে কিন্তু আমরা গ্রাম লিখতে পারবো না, কারণ কি পারমাণবিক ভর বা আণবিক ভরের কোনো একক নেই। কিন্তু আমরা যখন এটাকে মোলে প্রকাশ করবো যে 1 মোল নাইট্রিক অ্যাসিড সমান সমান 63 গ্রাম, এখানে আমরা গ্রাম লিখতে পারবো। মোলে প্রকাশ করতে গেলে আমরা মোলে প্রকাশ করলে আমরা এখানে গ্রাম লিখতে পারবো। তাহলে রাসায়নিক পদার্থের পারমাণবিক ভর বা অথবা আণবিক ভরকে গ্রামে প্রকাশ করলেই যে পরিমাণ পাওয়া যায় তাকে 1 মোল বলে। মোলার আয়তন কি? যে 1 মোল পরিমাণ কোন গ্যাসের আয়তনকে ওই গ্যাসের মোলার আয়তন বলে। আমরা যদি বলি যে এই 63 গ্রাম নাইট্রিক অ্যাসিডের আয়তনকে এই নাইট্রিক অ্যাসিডের মোলার আয়তন বলে, তাই না? তদ্রূপ দেখো কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর কত 12 16 গুণ 2 কত 44, অতএব আমরা বলতে পারি অতএব 1 মোল কার্বন ডাইঅক্সাইড সমান সমান হচ্ছে 44 গ্রাম। তাহলে এই 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের আয়তন হলো 22.4 লিটার। তাহলে এভাবে আমরা মোলার আয়তনটাও আমরা হিসাব করি। তাহলে আমরা এখন একটা গাণিতিক একটা টার্ম একটু দেখি, অঙ্ক দেখি। এখন আমাদের এই অধ্যায়ের অঙ্ক শুরু হয়ে যাবে, যে এরপর থেকে আমরা অঙ্কগুলো করবো ধাপে ধাপে। দেখো আদর্শ তাপমাত্রা ও চাপে, আদর্শ তাপমাত্রা চাপ কি মানে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসার, হ্যাঁ এসটিপিতে 20টি সালফিউরিক অ্যাসিড বা সোডিয়াম কার্বনেট অণুর ভর নির্ণয় করো। আমরা এখানে সালফিউরিক অ্যাসিড, সোডিয়াম কার্বনেট, কার্বন ডাইঅক্সাইড, মিথেন যে কোনো পদার্থ আমরা নিতে পারি, যে কোনো পদার্থ। তো লক্ষ্য করো আমরা এখানে যে কোনো একটা আমরা করি, মনে করো যে সালফিউরিক অ্যাসিডটা আমরা করি, তাই না? বা সোডিয়াম কার্বনেটটা করি, যে তোমার এই সোডিয়াম কার্বনেটের 20টি অণুর ভর নির্ণয় করবো আমরা, সোডিয়াম কার্বনেটের 20টি অণুর ভর নির্ণয় করবো। লক্ষ্য করো তাহলে এই সোডিয়াম কার্বনেটের আণবিক ভর কত? দেখো আণবিক ভর 23 গুণ 2 12 অক্সিজেন 16 গুণ 3 সমান সমান কত হবে? দেখো 106। অতএব 1 মোল সোডিয়াম কার্বনেট সমান সমান থেকে 106 গ্রাম, তাই না? 106 গ্রাম। তাহলে লক্ষ্য করো এখন, তাহলে আমরা জানি
এসটিপিতে মানে আদর্শ তাপমাত্রা চাপে এসটিপিতে যে কোনো গ্যাসের এক মোলে যে কোনো গ্যাসের এক মোলে 6.023 ইন্টু 10⁻23টি অণু বিদ্যমান। তাহলে অতএব আমরা কি লিখতে পারি দেখো, অতএব আমরা লিখতে পারি যে দেখো এক মোলের এখানে ভরসা কত 106 আর এক মোলে আছে কত টিএসসি অণু, তাহলে অতএব 6.023 ইন্টু 10⁻23টি সোডিয়াম কার্বনেট অণুর ভর কত 106 গ্রাম। অতএব একটি সোডিয়াম কার্বনেট অণুর ভর 106 ভাগ হচ্ছে 6.023 ইন্টু 10⁻23 কত গ্রাম। অতএব কত ওখানে কত চাওয়া হয়েছে 20টি অণুর ভর কত, তাহলে 20টি অণুর ভর হচ্ছে লক্ষ্য করো, তাহলে 106 ভাগ 6.023 ইন্টু 10⁻23 গুণ হচ্ছে 20। এইটা আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে দেখো কত দাঁড়ায়, লক্ষ্য করো, তাহলে আমরা 106 ভাগ 6.023 ইন্টু 10⁻23, তাহলে আসতেছে আমাদের এইটা 3.519 ইন্টু 10⁻21 গ্রাম। দেখো তাহলে আমাদের এইটা আসে। অতএব আমাদের আমরা বলতে পারি 20টি সোডিয়াম কার্বনেট অণুর ভর এত গ্রাম। তাহলে এভাবে আমাদের পরবর্তীতে সেই তোমার এখানে ভর নির্ণয় করলাম, অনুসংখ্যা নির্ণয়, তারপরে তোমার আয়তন নির্ণয়, ঘনত্ব নির্ণয়, এগুলো আমরা পরবর্তী ক্লাসে এগুলো দেখব। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আজ পর্যন্তই, সকলকে ধন্যবাদ।